দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা সেখানে একত্রিত হয়ে 23শে এপ্রিল ভোট হবে এবং দ্বিতীয় দফায় অর্থাৎ বলা চলে প্রথম দফায় ভোট হবে 16টি জেলায় আর দ্বিতীয় দফায় ভোট হবে 7টি জেলায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এই নিয়ে উঠছে রাজনৈতিক চাপানোতর, কারণ পশ্চিমবঙ্গে দু দফায় ভোট। এর আগে আমরা 2021-এর যদি প্রসঙ্গ টানি, 2021-এ 8 দফায় ভোট হয়েছিল, 2024-এ 7 দফায় ভোট হয়েছিল। কিন্তু কেন এই ঘোষণা, দু দফায় ভোটের কেন ঘোষণা? সেখানে দাঁড়িয়ে কিন্তু দু দফায় ভোট হলে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, কারণ নিরাপত্তাহীনতা বা নিরাপত্তার এই ফাঁক ফোকর থাকবে কিনা এই নিয়ে উঠছে বিভিন্ন মত, বিভিন্ন জায়গায় প্রশ্ন। আমরা দেখেছিলাম যখন সর্বদলীয় বৈঠক হয়েছিল, নির্বাচন কমিশন সব দলকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করেছিলেন এই পশ্চিমবঙ্গে। সেখান থেকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল এবং অন্যান্য দলের পক্ষ থেকে বলা হয়েছিল, বাম থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে বলা হয়েছিল তাদের পক্ষ থেকে 1 বা 2 দফায় ভোট হওয়ার। অপরদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে মুখে কুলু পেটেছিলেন, অর্থাৎ কোনো প্রসঙ্গই তারা বলেননি। কত দফায় ভোট হবে এবং কি না হবে এই প্রসঙ্গ নিয়ে মুখে একেবারে কুলু পেটেছিলেন তৃণমূল কংগ্রেস। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে প্রসঙ্গ বারবার উঠছে, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক ক্ষেত্রে একাধিক প্রশ্নোত্তর চলছে। কিন্তু তার পাশাপাশি আমরা দেখাবো যে প্রত্যেক ক্ষেত্রে এই দু দফায় ভোট, অর্থাৎ পশ্চিমবঙ্গে দু দফায় ভোট, তার পাশাপাশি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, তার পাশাপাশি অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এই দিকেও হচ্ছে ভোট। সেখানে দাঁড়িয়ে 1 দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে কিন্তু 2 দফায় ভোট, 2021, 2024। কিন্তু আমরা বিহারে দেখেছি, আমরা দেখাচ্ছি আপনাদেরকে গ্রাফিক্সের মাধ্যমে প্রথম দফা, দ্বিতীয় দফা এবং ভোট গণনাটা ঠিক কবে। আমরা দেখছি প্রথম দফা হচ্ছে 23শে এপ্রিল, আপনাদেরকে আবারও ডেটটা জানিয়ে রাখবো, প্রথম দফা 23শে এপ্রিল, দ্বিতীয় দফা 29শে এপ্রিল এবং ভোট গণনা অর্থাৎ এই ভোটগুলো যে পড়বে সেই গণনাটা হবে একেবারে 4 মে। অর্থাৎ এবারে প্রশ্ন উঠছে বিভিন্ন বিষয় নিয়ে। প্রথম দফা, দ্বিতীয় দফার ভোটের তো দিনক্ষণ ঘোষণা হলো, কিন্তু যে বিচার বিবেচনাধীন যে নামগুলো রয়েছে সেই নামগুলোর কি নিষ্পত্তি হবে, সেই নামগুলো বা কি হবে, সেই নামগুলো কি আদৌ ভোটটা দিতে পারবেন? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, 6,44,00,000 মানুষ এই পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবেন। একেবারে কার্যত স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কোনো অবৈধ ভোটার ভোট দিতে পারবেন না, শুধুমাত্র ভারতীয় নাগরিক ভোট দিতে পারবেন। কারণ গণতন্ত্রের এই অনুষ্ঠান যা ঘিরে আমরা ভোট পরবর্তী নির্ঘণ্টের আগ মুহূর্তেও আমরা দেখেছি কিভাবে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে। আমরা সকলেই জানি ব্রিগেডে মোদির সভা ছিল, সেই দিনই কিভাবে মন্ত্রীর বাড়িতে ভাঙচুর হামলা হয়েছে। সমস্ত বিষয় নিয়ে উঠছে প্রশ্ন তো থাকবেই, কিন্তু তার পাশাপাশি আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো, বঙ্গে 2 দফায় ভোটের ঘোষণা নির্বাচন কমিশনের। আমাদের এই বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলবে। প্রথমে যারা আমাদের অতিথিরা রয়েছেন তাদের সাথে আপনাদেরকে পরিচয় পর্বটা সেরে নেব। প্রথমে রয়েছে আসফাক আহমেদ, অ্যাডভোকেট আসফাক আহমেদ, কংগ্রেস নেতা। তারপর রয়েছে বিমল সরকার, তৃণমূল নেতা। তারপর রয়েছে বিপুল মৈত্র, সিপিআইএম নেতা। আপনাদের প্রত্যেককে স্বাগত কেটিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি প্রথমেই রাখবো, এই আমাদের আলোচনা পর্ব শুরু হওয়ার আগে প্রথমেই রাখবো সুপ্রিয়া সাব প্রশ্ন। দেখুন, সাব প্রশ্নে বাংলায় 2 দফায় নির্বাচন কেন প্রশ্ন রাজনৈতিক মহলের। কারণ এর আগে 2021, 2024 আমরা দেখেছি, সেখানে দাঁড়িয়ে বাংলায় 2 দফা ভোটের নির্বাচন কেন এই প্রশ্নটা থাকছে। তার পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন রাখবো, বাংলায় 2 দফা ভোট কি আদৌ শান্তিপূর্ণ হবে? যখন বাংলায় বিধানসভা নির্বাচনের এই দিনক্ষণ ঘোষণা হয়েছে, 2 দফায় ভোট হয়েছে, আদৌ কি শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের একটি মাত্র ভোট সাধারণ মানুষ দিতে পারবে? আবার তৃতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গে কেন 2 দফা, এর পিছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে? এই প্রশ্নও থাকছে সুপ্রিয়ার প্রশ্নে। সেখানে তার পাশাপাশি পরবর্তী প্রশ্নেও যাব আমরা, যে পরবর্তী প্রশ্নে রয়েছে বৈধ অবৈধ টানাপোড়েনের মাঝেই সিদ্ধান্ত, অশান্তিকে এড়ানো যাবে? অর্থাৎ বৈধ অবৈধ ভোটারের এই যে টানাপোড়েন চলছে তারই মাঝে অশান্তিকে সত্যি এড়ানো যাবে, এই প্রশ্নও কিন্তু থাকছে। তার পাশাপাশি পরের প্রশ্ন রাখবো, রবিতেই মমতার বড় মাস্টার স্ট্রোক, নির্বাচন পার করতে কি বড় ভূমিকা পালন করবে? এটাও কিন্তু উঠছে প্রশ্ন। এই মুহূর্তে আমার সেই প্রশ্ন পর্ব রেখেছি এবং এই প্রশ্ন পর্বের যে উত্তর রয়েছে তা খোঁজারই চেষ্টা করব আজকে আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের থেকে। আমি প্রথমেই চলে যাব
তৃণমূল কংগ্রেস বিমল বাবুর কাছে, সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যখন সর্বদলীয় বৈঠক হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেক দল তারা বলেছিলেন কত দফায় ভোট হলে ঠিক হয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে একেবারে মুখে কুলু পেটে থাকতে দেখা গিয়েছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে 2 দফায় ভোটের ঘোষণা নির্বাচন কমিশন ঘোষণা করেছে, কি বলবেন বিমল বাবু? শুভ সন্ধ্যা কেটিভির সকল দর্শক শ্রোতা, প্যানেলিস্ট এবং সাথে সঞ্চালিকা আপনাকেও। দেখুন, আপনার শেষের দিক থেকে শুরু করি। সেটা হলো যে রবিতে মাস্টার স্ট্রোক, আজকে রবিবার পক্ষান্তর। তো আমরা বলবো মাস্টার স্ট্রোক না কোন স্ট্রোক হলো, এটা বিজেপির হার্ট স্ট্রোক অথবা ব্রেন স্ট্রোক হবে কিনা বাংলা বিরোধী যারা রয়েছে এটা তাদের বিচার্য বিষয়। কিন্তু রবিবার আজকে একটা ছুটির দিন, কিন্তু রাজ্য সরকারের সমস্ত কর্মচারী যারা রয়েছেন তাদের কাছে আজকে একটা বোনানজার দিনও বটে। যাই হোক, ম্যাটারটা হচ্ছে, দেখুন আমরা দফা নিয়ে কোনো ম্যাটার, আজকে আমরা দেখতে পেলাম যে 5খানা রাজ্যে আগামী দিনে নির্বাচন হচ্ছে। আজকের থেকে এমপিসি চালু হলো এবং সেখানে দাঁড়িয়ে সমস্ত রাজ্যগুলোতে, বাকি সমস্ত রাজ্যগুলোতে আসাম, তারপর কেরল, পুডুচেরি, তামিলনাড়ু, বাকি 4খানা রাজ্যে আমরা দেখতে পেলাম যে 1 দফাতে ভোট হয়ে যাচ্ছে। আর একমাত্র পশ্চিমবঙ্গেতে 2 দফা। সেটা কেন, সেটা আমরা জানতে চাইবো। এটাই যে যেখানে ইলেকশন ইসিআই গণেশ কুমার তিনি অলরেডি ক্লারিফিকেশন দিয়েছেন যে 2021-এ আমরা 8 দফাতে করেছিলাম, তো এখন 2 দফাতে এই কারণেই করলাম যে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার বেস্ট ইন ইন্ডিয়া, তার জন্য আমরা লেন্দি প্রসেস করতে চাইলাম না। যেহেতু এর আগে তিনি বলেছিলেন, যখন তিনি ফুল বেঞ্চ নিয়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন বিভিন্ন বিরোধীদের ডাকে সাড়া দিয়ে, যে পশ্চিমবঙ্গে এসে আপনারা ফুল বেঞ্চ থাকুন। শুভেন্দু অধিকারীর মুখে আমরা কয়েকশো বার শুনেছি যে ফুল বেঞ্চ আসবে, গণেশ কুমার এখনো আসছে না কেন? সেখানে শ্রমিক ভট্টাচার্য নিজে কোশ্চেন করেছে যে এখনো কেন গণেশ কুমার ঘুমিয়ে আছে, তার সদল বলে কেন পশ্চিমবঙ্গে প্রবেশ করছে না। তারপরে উনি এসে যেটা বলেছিলেন যে কত দফা হবে কি না হবে সেটা সম্পূর্ণটাই আমি রিপোর্ট নেব, আর এটা ল অ্যান্ড অর্ডারের উপরে নির্ভর করে আমরা সেই দফাটাকে নির্ভর করি। তো সুতরাং আজকে পশ্চিমবঙ্গে 2 দফা, তাহলে আজকে পশ্চিমবঙ্গের বিরোধী যারা রয়েছে তাদের মুখে পুরো ডাইরেক্ট চুলকানি লেগে গেল। সেইখানে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে দিল যে পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ এবং পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার অ্যাকর্ডিং টু এনসিআরবি রিপোর্ট সমস্ত সবকিছুতে নাম্বার 1 রয়েছে। দেখুন, আমরা যেটা বলবো, যেটা আগেও আমরা বলেছিলাম, আজকেও প্রেস কনফারেন্সে বলেছেন অলরেডি চিফ ইলেকশন কমিশনার অলরেডি বলেছেন যে একটাও যাতে বৈধ ভোটারের নাম কাটা না যায়। আমাদের আজকে এসআইআর নিয়ে আমরা দেখুন বিজেপিরা যেইভাবে আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছিল যে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ এসআইআর এর বিরোধিতা করছেন, সেটা আজকে ভুল প্রমাণিত হয়েছে। তার কারণ ইলেকশন কমিশনও সেই একই কথা বলেছেন আজকের ডেটে, যে একজনও যাতে বৈধ ভোটার নাম কাটা না যায় এবং একজনও যাতে অবৈধ ভোটার ভোট না দিতে পারে, এইটাই তো আমাদের বক্তব্য ছিল। এবং দেখুন, আজকে 49 বছর পরে প্রথম এই 2 দফায় পশ্চিমবাংলাতে ভোট হতে চলেছে। তো এইটাও পয়েন্ট টু বি নোটেড যে তাহলে কি তৃণমূল কংগ্রেস একেবারে প্রস্তুত? না, আমরা তো 294 আসনের জন্য প্রস্তুত। আমরা 250 নিয়ে আসরে নামছি, এটা তো আমরা কবেই ঘোষণা করে দিয়েছি। বিজেপি কটা সিট পাবে কি না পাবে, দেখুন দফার বিষয়টা আমাদের না, কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন করা তৃণমূল কংগ্রেসের লক্ষ্য, এটা প্রাধান্য আমরা সর্বদা চাই যে আপনার আমার সকলের বাড়ির মা বোন এবং আত্মীয় পরিজনরা তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবং যেটা আজকে ইসিআই চিফ যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গে যে একটা উৎসব, যে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক প্রসেসে ভোটাধিকার প্রসেসে যে একটা উৎসব, সেই উৎসবটা যত যদি আমরা লেন্দি করি, সেই উৎসবের হয়তো এসেন্সটা, ফ্র্যাগনেন্সটা হয়তো অবলুপ্ত হবে। এর জন্য আমরা কম সংখ্যার মধ্যে এনেছি, সেটা আমরা দেখব। আশফাক বাবুর কাছে যাব। আশফাক বাবু, সব থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় প্রশ্ন উঠছে যে এই যে বিচার বিবেচনাধীন যে নামগুলো রয়েছে তাদের কি সত্যি নিষ্পত্তি হবে? তার আগে আমরা দেখলাম 2 দফায় ভোট ঘোষণা, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নামগুলো তারপরে ভোট ঘোষণা, সত্যি কি নামগুলো নিষ্পত্তি হতে চলেছে? কি মনে করছেন আপনি?
দেখুন, আমাদের জাতীয় কংগ্রেসের খুব স্পষ্ট দাবি এবং খুব সোজা কথা, কোনো এদিক ওদিক নয়, খুব সোজা সাপটা কথা। ভোট এক দফায় হোক অথবা দুই দফায় হোক, কিন্তু সমস্ত ভোটার, যারা ভোটার আছে তাদের নাম ইনক্লুড করতে হবে, হুম তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে। গণতন্ত্রে আমরা ইলেকশনকে উৎসব বলে মনে করি, হুম তাহলে যাদের বৈধ ভোটার যারা, তাদের যদি ভোট না দিতে পারে, তাদের কাছে উৎসব নয়, এটা উদ্বেগ। তো জাতীয় কংগ্রেসের স্পষ্ট দাবি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি স্টেটমেন্টও দিয়েছেন, এবং শুরু থেকে আমাদের দাবি, ভোট এক দফা হোক দুই দফা হোক, যতই দফা, আমাদের এক দফা দাবি ছিল। কিন্তু ভোট দফা কত সেটা বড় ব্যাপার না, ভোটাধিকার কিনা সেটাই বড় কথা। আগে মানুষের, এই যে এত মানুষ, ইলেকশন কমিশন বলছেন যে 14 লক্ষ নাম নিষ্পত্তি হয়েছে আন্ডার এডজুডিকেশন, হুম তাহলে বাকিগুলো কি হবে? আমাদের স্পষ্ট দাবি যে 23শে এপ্রিলের আগে সমস্ত ভোটারদের নাম ইনক্লুড করা হোক, এবং তাদের হুম যে ফান্ডামেন্টাল রাইট, সাংবিধানিক যে মূল অধিকার, সেই মূল অধিকারটা যেন কোনো মতেই ক্ষুণ্ণ না হয়। হুম এবং আহ, যেটা ইলেকশন কমিশন চেষ্টা করছেন, যে পশ্চিমবঙ্গের মানুষ, আপনি ভাবতে পারছেন যদি রিলিজ না হয়, তাদের নাম যদি না থাকে, তো হুম প্রতিটা 8 জন বাঙালির মধ্যে একজন বাঙালি ভোট দিতে পারছে না। মানে এটা কোন ধরনের ঘটনা? মানে এটা কি ইলেকশন কমিশনকে শুরু থেকেই আমরা দেখে আসছিলাম যে আমাদের সন্দেহ তো শুরু থেকেই ছিল, যখন এই ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারকে ইলেকশন কমিশনার হুম নির্বাচিত করা হয়, তখন কত বড় গেম খেলা হয় বিজেপির দ্বারা, বিজেপি সরকারের দ্বারা, নরেন্দ্র মোদী সরকারের দ্বারা। কিভাবে? যে 3 জন গণতন্ত্রে, 3 জন বিচার বিভাগ, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী, 3 জন মিলে ঠিক করবেন যে কে ইলেকশন কমিশনার হবেন। একটা হুম আইন নিয়ে আসলেন, আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীজি একটা আইন নিয়ে আসলেন, সেই আইনের মাধ্যমে কি করলেন? 3 জনের মধ্যে বেশ, চিফ আমাদের সাথে জাস্টিসকে আরেকজন সরিয়ে আরেকজন দিলেন। গেস্ট জুড়ে গিয়েছে, আমরা তার সাথে পরিচয় পর্বটা সেই নিই। অ্যাডভোকেট তুহিনা চৌধুরী, বিজেপি নেত্রী, আপনাকেও স্বাগত কেটিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। বলুন আসফাক বাবু। তো আমরা দেখলাম যে চিফ জাস্টিসকে সরিয়ে দেওয়া আইন করে, কত বড়! তখনই সন্দেহ তৈরি হয়ে গেছিল, এবং আমাদের তখন বিরোধী দলনেতা এবং কংগ্রেসের দলনেতা ছিলেন অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তো অধীর রঞ্জন হুম মহাশয় ওটাকে ওই আহ, যাননি, সেই যে নির্বাচন হচ্ছিল সেখানে যাননি। তো নরেন্দ্র মোদীজি এবং ওনার মন্ত্রী যাকে ইচ্ছা বসিয়ে দিয়েছেন, এবং জ্ঞানেশ কুমার আজকে বাংলার মানুষদেরকে নিয়ে ছেলে খেলা খেলছে। এটার ফল কিন্তু ভালো হবে না। আমাদের হুম জাতীয় কংগ্রেসের সুস্পষ্ট এবং সোজা সাপটা সব সময় দাবি, এবং প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় স্পষ্ট বলছেন যে হুম 23 এপ্রিলের মধ্যে অবশ্যই অবশ্যই সমস্ত ভোটারদের, বৈধ ভোটারদের, তাদের নাম অবশ্যই আহ বেশ লিস্টিং করতে হবে, নাহলে বেশ, কিন্তু বিপুল এটা বাবুর কাছে। গণতন্ত্রের বিপুল বাবু, উৎসব না এই হয়, বাংলায় গণতন্ত্রের উদ্বেগ। দুদফায় ভোট, সেটা কি আদৌ শান্তিপূর্ণভাবে হতে চলেছে? কি মনে করছেন আপনি বিপুল বাবু? শান্তিপূর্ণ হতে চলেছে এটা বলা যায় না। আমরা পার্টির পক্ষ থেকে গণেশ কুমারের কাছে যে বিবৃতি দিয়েছিলাম যে আমরা এক দফায় ভোট চাই, এবং না হলে দুই দফা, সেই অর্থে দুই দফা হয়েছে, কিন্তু শান্তিপূর্ণ হবে এটা বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় বাহিনী একেবারে ইভিএম মেশিনের কাছে যখন মানুষ ভোট দিতে যাচ্ছে, ভোটটা তো একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে নির্বাচন কমিশন আজকে থেকে তো নির্বাচন প্রক্রিয়া আরম্ভ হয়ে গেল, তারা কি করে এলাকার ডমিনেট করছেন, সাধারণ মানুষের মধ্যে আস্থা অর্জন করতে পারছে না। বিপুল বাবু, আপনার নেটওয়ার্ক ইস্যু করছে, আপনার কথা স্পষ্ট নয়। আপনার কথা স্পষ্ট এখন নয়। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে। তৃণমূল যেভাবে প্রতিটা ভোটের আগে সন্ত্রাস করে, সেই জায়গাটা এলাকা ডোনেট করার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর কতটা ভূমিকা নেবে এটা খুব গুরুত্বপূর্ণ। যদি সেটা না হয়, আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের যারা আইনজীবী আছে তাদের সঙ্গে প্রত্যেক কথা বলা হচ্ছে, সেটা প্রয়োজন হবে। আমরা যাতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য 23শে এপ্রিলের আগে পর্যন্ত যা যা ব্যবস্থা করতে হবে আমরা সেই চেষ্টা করবো।
কিন্তু তারপরেও আমরা এখনো আস্থা প্রকাশ করতে পারছি না এই কারণে, কারণ 22 তারিখ রাত এবং 23 তারিখ সকাল এই সময় দেখা যাবে হয়তো এর আগের যা আমাদের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা অনুযায়ী সেই সময় আর কেন্দ্র বাহিনীকে খুঁজে পাওয়া যায় না, তাদের যাদের থাকেন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আপনাদের মিডিয়ার মধ্যে জানা যায় কিভাবে একটা আমোদপ্রমোদের জায়গায় তারা ব্যস্ত আছেন। যদি সেরকম ভাবে শান্তিপূর্ণ হবে না, ভোটের ভোট হবে। আমরা চেষ্টা করবো আমাদের কাজের পক্ষ থেকে যাতে মানুষ ভোট দিতে পারে। এবং এই প্রশ্নে বলে রাখি যে কেবল 6,44 লক্ষ ভোটারের কথা বলে ভোট ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে আমাদের আইনজীবী আছেন, তার স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন যাতে ভোটের যে নমিনেশন ফাইল হবে ভোট দাও, কারণ যারা অ্যাডমিশন আছে তারা প্রার্থী হতে পারেন। তাহলে প্রত্যেকের নাম যাদের বৈধতা আছে মধ্যে তার বিচার করে যাতে নমিনেশন সাবমিশনের আগে তাদের বেশ বেশ বিপুল বাবু, বেশ। আমি তুহিনাদির কাছে যাবো। তুহিনাদি, এই দেখুন বারবার একটা প্রশ্ন উঠছে, এই বঙ্গে কেন দুদফায় ভোট? তার পাশাপাশি আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই নির্ঘণ্ট ঘোষণার আগ মুহূর্তে একেবারে মাইলস্টোন ফেলেছেন, কারণ তিনি ভাতার ঘোষণা করেছেন। সেখানে দাঁড়িয়ে একদিকে পুরোহিত আর অন্যদিকে ইমামদের, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি চাপে পড়তে চলেছে বিজেপি? তুহিনাদি। শুভ সন্ধ্যা, প্যানেলিস্টদেরও জানাই অনেক শুভেচ্ছা। দেখুন, একটা কথা, নির্বাচন দিন ঘোষণা হয়ে গেছে, আর এইসব ঘোষণা টোষণা দিয়ে বর্তমান সরকার যেতে বসেছে। মানুষ সিদ্ধান্ত অনেক আগেই সেটা নিয়ে রেখেছেন, মানসিকভাবে প্রস্তুত। কারণ এ রাজ্যে যেভাবে জমি অধিগ্রহণ থেকে শুরু করে ভোটের পর দুর্নীতি, লুণ্ঠন, মানুষের ওপর অত্যাচার, যারা শাসক দলের সঙ্গে যুক্ত ছিলেন না তাদের উপর যে অত্যাচার হয়েছিল, চাকরি যেভাবে গেছে, শিল্পের কোনো সংস্থান নেই, কর্মের কোনো সংস্থান নেই, এসআইআর কে নিয়ে যে বিভ্রান্তিমূলক রাজনীতি করা হয়েছে, সব মিলিয়ে একটা বাতাবরণ এবং পরিস্থিতি তৈরি হয়েছে যেটা ইতিবাচক, এবং যার বিকল্প হিসেবে একমাত্র এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কিছু নেই। আর যে ভাতা, যে মুয়াজ্জেম ভাতা বা পুরোহিত ভাতার কথা বলছেন, এই ভাতা টাতা দিয়ে দেখুন, ঘোষণা আর দেওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ। আর ভাতা ভোগীরা জানেন যে ভাতা ভোগীদের টাকাতেই ভাতা দেওয়া হচ্ছে। অতএব মানুষ বুঝে গেছেন এই সরকারের আসল স্বরূপ, চরিত্রটা। এতে মানুষের কিছু যায় আসে না। 2026-এর নির্বাচন যেই শেষ হবে, মানুষ বোতাম টিপে সেই নির্বাচনের দিন তাদের উত্তর দেবেন, আর সেই উত্তরের ফলাফল হিসেবে আমরা দেখতে পাবো রাইটার্স বিল্ডিং থেকে ভারতীয় জনতা পার্টি 4 মের পর সরকার চালাচ্ছেন। বেশ, আর বিমল বাবুর কাছে যাবো। বিমল বাবু, তাহলে কি যেমনটা মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তার পাশাপাশি আমরা দেখছি দুদফায় এই ঠিক নির্বাচন, সেখানে কি তৃণমূল কংগ্রেস প্রস্তুত রয়েছে? আর শান্তিপূর্ণ ভোটের যে প্রসঙ্গ উঠছে, সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি কিভাবে রাজ্যের মন্ত্রীর বাড়িতে ভাঙচুর হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি সত্যি নির্বাচন শান্তিপূর্ণভাবে হওয়া একেবারে সত্যি হবে শান্তিপূর্ণভাবে? প্রশ্ন তো উঠছে বিমল বাবু। এই প্রশ্নগুলো যে মুয়াজ্জেম ভাতা থেকে শুরু করে ডিএ এবং পুরোহিত ভাতা, এই প্রশ্নটা সিইসি কে করা হয়েছিল। তো সিইসি তখন বলেছেন, চিফ ইলেকশন কমিশনার তখন বলেছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন যে দেখুন, এখন আফটার 4 PM এমসিসি উইল বি অ্যাপ্লিকেবল অর ইন ফোর্স ফ্রম রাইট অনওয়ার্ডস, মানে আজকে বিকেল 4টের পর থেকে। তো ম্যাটারটা বলছে আর আগে যা হয়েছে তার মধ্যে আমরা ইন্টারফেয়ার করব না। যাই হোক, তো এটা যে আইনত সঠিক এবং যেটা সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছিল যে ডিএর 25%, বকেয়া ডিএর 25%, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন এখানে উঠছে যে কেন নির্বাচনের দিনক্ষণ, মানে যেই দিন নির্ঘণ্ট ঘোষণা হবে সেই আগ মুহূর্তেই কেন মুখ্যমন্ত্রী বড় ঘোষণা? না, এটা বিরোধীরা করতেই পারে। আজকে দেখুন যে আমরা কখন করব কি না করব সেটা তো আমাদের ম্যাটার, সেটা সরকার বুঝবে। তো সরকার তো আর বিরোধীরা বিমল বাবু, আপনার কথা শোনা যাচ্ছে না। বেশ, আমি বিপুল বাবুর কাছে যাবো। বিপুল বাবু, এই যে বারবার একটা প্রসঙ্গ উঠছে, সেখান থেকে দাঁড়িয়ে বিচার বিবেচনাধীন যে নামগুলো রয়েছে, অর্থাৎ অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশনের নামগুলো, তার পাশাপাশি আমরা দেখেছি মানুষের মধ্যে যে আতঙ্ক, এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়, সেখানে দাঁড়িয়ে ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু এই নামগুলো সত্যি কি নিষ্পত্তি হবে?
বিপুল বাবু। আহ, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বলছি যে হবে, কিন্তু তার আগে যেটা মানুষের কাছে বলা দরকার হুম যে রাজ্যের তৃণমূল কংগ্রেস তারা পরিকল্পিতভাবে তাদের ডিও যারা আছেন তাদের মাধ্যমে এই কাজের বিলম্ব ঘটিয়েছে। এই বিলম্বিত করার কারণে সময় মতো কাজটা হয়নি, আর সময় মতো কাজটা না হওয়ার মধ্য দিয়ে প্যানিক তৈরি করেছে। বিএলওরা প্রথম দিকে কিছুটা ভালো কাজ করেছে নিঃসন্দেহে, কিন্তু তারপরে বিএলওদের উপরে হচ্ছে এই রাজ্যের সরকার চাপ তৈরি করেছেন, ফলে তারা কাজ করতে পারেনি। অপরদিকে বিজেপি যারা কেন্দ্রের সরকার রয়েছে তারাও হচ্ছে প্রথম থেকে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি করেছেন ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী তাদের মধ্য দিয়ে, ফলে মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে। এবং এই পরিকল্পিতভাবে যে অ্যাডমিনিস্ট্রেশনটা করা হয়েছে, আমরা পার্টির পক্ষ থেকে এক জায়গায় দাঁড়িয়ে আছি যে নির্বাচন ঘোষণা হলেও যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এই সবার নাম, মানে যদি কোনো কারণে বৈঠকের কারণে কারো বাদ দেওয়া যায় না, ওইরকমভাবে তার নামটা বাদ দেওয়া যায়, নিশ্চয়ই সেটা আসবে যে কারণগুলো জন্য বাদ দেওয়া যায়। কিন্তু তার বাইরে যদি কারোর নাম বাদ যায় তাহলে কিন্তু নির্বাচনটা ঘোষণা হলেও কিন্তু সুপ্রিম কোর্টের মাধ্যমে অপারেশন স্থগিত হয়ে যেতে পারে যদি না এটা সম্পূর্ণ হয়। তাহলে আমরা আশাবাদী থাকবো যে বিচারকদের যাদেরকে যুক্ত করা হচ্ছে সেটা যথাসাধ্য আপনাদের চেষ্টা করার মধ্য দিয়ে। বেশ, তুই নাদির কাছে যাবো। তুই নাদি, ভোট মানে ভয়, ভোট মানে আতঙ্ক, সেটা বিগত দিনের ভোট থেকে মানুষ দেখেছেন প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে ভোট বাক্স থেকে এসে করে শুরু করে যেভাবে ছাপ্পা ভোটের অভিযোগগুলো উঠে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে যে 6,44,00,000 মানুষ যে ভোট দান করবেন, ভোট দেবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি যে কিভাবে রাজ্যের মন্ত্রীর বাড়িতে কিভাবে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। সেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থার উপর কি আরো জোর দেওয়া হবে? তুহিনাদি, দেখুন, আপনি দুটো প্রশ্ন বোধহয় মিলিয়ে করেছেন। এক, ভোটের সময় যে নিরাপত্তা সেইটা নিয়ে, এবং গতকাল যে ঘটনা ঘটেছে সেইটা নিয়ে। প্রথমে গতকালকের ঘটনা আমি বলি। গতকালকের যে সুন্দর নাটকের মঞ্চ তৈরি করেছিলেন মন্ত্রী শশী পাঁজা, এ নিয়ে আমি একটা অন্য প্যানেলেও একই কথা বলেছি, আজও সেই কথাই বলবো। দেখুন, একটা সময় ছিল তৃণমূল অত্যাচার করত, আর আমাদের ওপর, মানে যারা আমরা বিরোধী দল করি, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির ওপর সেই অত্যাচার এত সাংঘাতিক পর্যায়ে চলে গিয়েছিল, প্রচুর মানুষ আজও ঘর ছাড়া, আমাদের কর্মীরা তাদের কর্মের যে জায়গা, কাজের যে জায়গা, ধরুন প্রান্তিক খেটে খাওয়া মানুষ, তারা আমাদের যারা কর্মী, তারা হয়তো ছোটখাটো কাজ করেন, সেই কাজের জায়গাকে নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্রচুর মানুষকে খুন করা হয়েছে, ধর্ষণের রাজনীতি চলেছে এই ভোটকে কেন্দ্র করে, মানে ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে ধর্ষণ করা হয়েছে, এসব তো চলেইছে। এখন তারপর শশী পাঁজার মতো একটা দুর্দণ্ড প্রতাপ মন্ত্রী, তার বাড়িতে কিছু ছেলেপুলে তিনি জমায়েত করলেন এবং তিনি নিজে সিকিউরিটি ছাড়া বসে রইলেন। ভারতীয় জনতা পার্টির বাস ব্রিগেডে যাওয়ার পরিবর্তে বাসে মজুদ বোম, তারপর উনি বলেছেন, ওনার বিবৃতি থেকে শুনেছি, বোম, লাঠি সোটা, ইট পাটকেল নিয়ে ভারতীয় জনতা পার্টি ওনার এলাকার ওপর দিয়ে, ওনার বিধানসভা, ওনার এলাকার মধ্যে দিয়ে পুলিশের নাকের ডগা দিয়ে বাসটা নিয়ে ঢুকে পড়লো, এবং ওনারা অপেক্ষা করছিলেন ভারতীয় জনতা পার্টি আসবে, তাদের কর্মী সমর্থকরা ব্রিগেডে না গিয়ে, যেটা তারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন মোদিজির সভায় যাওয়ার, সেটাকে ঐতিহাসিকভাবে সাফল্যমণ্ডিত করে তোলা যেখানে উদ্দেশ্য, সেখানে সেটা না করে তারা শশী পাঁজাকে হামলা করবেন এবং শশী পাঁজা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই অত্যাচার সহ্য করবেন। এই নাটক তো মানুষ আর শুনবেন না। অ্যাকচুয়াল ব্যাপারটা কি দেখুন, মমতা ব্যানার্জির সাথে থাকতে থাকতে ওনার দলের সবাই মোটামুটি কম বেশি ওই দাদা সাহেব ফালকে পাওয়ার উপযুক্ত হয়ে গেছেন, বা ওই ওনারা কি দেন মহানায়ক মহানায়িকা উপাধি, এসব পাওয়ার উপযুক্ত হয়ে গেছেন। আপনারা দেখেছেন রাজনৈতিক মঞ্চে, ধর্নার মঞ্চে কার্টেন উঠছে, মানে পর্দা উঠছে যেভাবে থিয়েটারের ওঠে। তো মমতা ব্যানার্জির নাটক শুরু, উনি নাটক করতে করতে বুঝলেন এই ধর্না টর্না দিয়ে আর কাজ হবে না, ওনারই দলের লোকেরা আসছেন না, উনি ওনারই বিধায়িকাকে ওপেন মঞ্চে অপমান করছেন, তাকে সরিয়ে ঠেলে ফেলে দিচ্ছেন, অবজ্ঞা করছেন, এবং তিনি একজন মহিলা বিধায়িকা। তাহলে এখানে নিরাপত্তা নিয়ে কাকে কি প্রশ্ন করবেন? আর হ্যাঁ, এটুকু আমার বিশ্বাস নির্বাচন কমিশনের ওপর এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর, যে তারা সুনিশ্চিত করতে পেরেছেন বা মানুষের মনে সেই আস্থা অর্জন করতে পেরেছেন যে নির্বাচনের দিন যে হিংসা এখানে আমরা অতীতে দেখেছি, আশা করি এবারে সেটা হবে না, যদি কেন্দ্রীয় বাহিনীর ওপর এই রাজ্যের কোনো আধিকারিক বা কোনো সংস্থা বা কোনো সরকারি, মানে এখানকার প্রশাসনের কোনো হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ না থাকে,
এবং সেটা বোধহয় সুনিশ্চিত করা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনীকে বাইরে থেকে কোনো কিছু দিয়ে খাবার দাবার কোনো কিছুর মাধ্যমে এন্টারটেন করা যাবে না, কেন্দ্রীয় বাহিনী তা নিতে পারবেন না। এই জায়গাগুলো যদি সুনিশ্চিত সত্যি থেকে থাকে অবশ্যই হবে। ওনারা যখন বলছেন তখন নিশ্চয়ই মানুষের ভরসা আছে, আমাদেরও ভরসা আছে। বেশ, অতএব বিমলবাবুর এবারের কাছে। ভোট আর সেই জন্যই বেশ। 2 দফায়। বেশ, বিমলবাবু, 2021-এ আমরা দেখেছিলাম 8 দফায় হয়েছিল, 2024-এ 7 দফায় ভোট হয়েছিল, কিন্তু এবারে যে নির্বাচন বা যে নির্ঘণ্ট ঘোষণা করার সে সময় বলা হয়েছে 2 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। আমরা বিগত দিনের ঘটনা বারবার উঠে আসছে, কারণ নিরাপত্তা ব্যবস্থা, ভোট যাতে মানুষ শান্তিপূর্ণভাবে দিতে পারেন, যাতে অবাধে দিতে পারেন, কোনো যাতে বিশৃঙ্খল পরিস্থিতি না সৃষ্টি হয়, তার জেরে কি সত্যি পর্যাপ্ত পরিমাণে আমরা দেখেছি যেভাবে মন্ত্রীর বাড়িতে যদি ভাঙচুর হয় সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ পুলিশ সেখানে কি চুপচাপ বসেছিল, কেন নিরাপত্তা দিতে পারেনি? তাহলে কি সত্যি সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারবে? বিমল বাবু, দেখুন, শেষ থেকেই শুরু করি। তার কারণ একজন মন্ত্রীর বাড়িতে তো আর কয়েক হাজার পুলিশ থাকবে না, সেখানে জাস্ট 3 জন পুলিশ ছিল। আর সেই জায়গাটাতে কিন্তু বিজেপির কয়েকটা বাসের থেকে একাধিক গুন্ডারা, বহিরাগত গুন্ডারা, তারা লাঠি সোটা মদের বোতল থেকে শুরু করে বস্তায় বস্তায় ইট, তারা সেইভাবে মানে পুরো সেজে গুজে এসেছিল যে এইভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তো সেইভাবে আক্রমণটা করেছেন। আর দেখুন, আমরা যেটা বলবো যে আপনাদের প্রেজেন্টেশনের মধ্যে দিয়েও জানলাম যে সিইসি যখন ইলেকশন কমিশন যখন সর্বদলীয় বৈঠক ডেকেছিল, তো সেখানে তৃণমূল কংগ্রেস চুপ ছিল, তারা কোনো দফা রফা ইত্যাদি হেনাতেনা নিয়ে কোনো কথা বলেনি। তার কারণ দেখুন যে 100 দফা, 1000 দফা, 294 দফা হলেই, 294 দফা যদি হয় আর বিজেপি যদি ক্ষমতায় চলে আসে, তারা যেই অনেক স্বপ্নে থাকছে, আমরা বলবো যে তারা তাহলে 294 দফা কেন করলো না? আজকে যেই গরম দেখাচ্ছিল, তো সেই গরম সমস্ত সেন্ট্রাল এজেন্সি, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, অটোনমাস বডি, তাদের গরম তো পশ্চিমবঙ্গের লোককে দেখাচ্ছিল বিজেপিরা। তো তাহলে তারা বলতো যে আমরা ক্ষমতায় আসতে পারবো যদি 294 দফা হয়। এর জন্যই আমাদের কাছে কোনো দফা টফার কোনো ম্যাটার নেই। তৃণমূল কংগ্রেস 324x7 সাধারণ মানুষের সাথে রয়েছে, সরকার মা-মাটি মানুষের সরকার সাধারণ মানুষের সাথে রয়েছে। এবং দেখুন যে আইন শৃঙ্খলার যেটা প্রশ্ন আসছে, এইবার দেখুন বাংলার যেখানে আজকে চিফ ইলেকশন কমিশনার অলরেডি বলে দিয়েছেন যে বাংলার আইন শৃঙ্খলা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠতম, এর জন্যই আজকে 2 দফাতে আমরা করছি। এইবার দেখুন বাংলার এই আইন শৃঙ্খলাকে কেউ যদি রাজনৈতিক স্বার্থে তারা যদি নষ্ট করার চেষ্টা করে, এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, কি করে ঠেকানো হবে? যেইভাবে শশী পাজার বাড়িতে আক্রমণ করা হলো, তাকে প্রাণ নাশে মানে ডাইরেক্ট সুসাইড বম্বার হিসেবে বিজেপি ক্যাডাররা কাজ করছে এখানে। এর জন্যই তো আমরা বলছি যে তালিবান বিজেপি ভাই ভাই, এরাও যেইভাবে বহিরাগত গুন্ডাদের তালিবান বিজেপি বললেন, তুহিনাদি কি বলবেন? একদম দেখা আনসারটা নেব, আনসারটা নেব, তুহিনাদি। ওনার তালিবান মুখ্যমন্ত্রী, ওনার দলের বিদেশ মন্ত্রী কি বললেন? নেত্রী সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওপেন মঞ্চ থেকে বলছেন, ধর্ণা মঞ্চ থেকে, আমার পকেটে যে কমিউনিটি আছে তাদের যদি আমি লেলিয়ে দিই তাহলে 1 মিনিটে 12টা 13টা বাজিয়ে দেবেন। আমরা একটাই কথা বলবো, মানুষ 1 সেকেন্ডে বোতাম টিপবে। আর আপনাদের এই যে স্বপ্ন যে সংখ্যালঘু ভাই বোনদের, আমার ভারতীয় সংখ্যালঘু ভাই বোনদের লেলিয়ে দেওয়া, সম্প্রদায়ের বিরুদ্ধে একটা সাম্প্রদায়িকতার রাজনীতি করা, একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, এইটা আর খাবে না, মানুষ আর খাবে না। আমার ভারতীয় মুসলিম ভাই বোনরা তারা ভারতীয় জনতা পার্টির সাথেই থাকবে, কারণ তারা জানে এই জল জমি জঙ্গল কেড়ে নেওয়া সরকার, এই মানুষের শিক্ষা সংস্কৃতি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, বাঙালির অস্মিতা নিয়ে মিথ্যে ভাষণ দেওয়ার সরকার আর চলবে না। যে যারা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, কাউকেই ছাড়ে না, যাদের দলের নেতা নেত্রীরা, যাদের দলে উৎসার কোনো শেষ নেই, চুরির কোনো শেষ নেই, কচি বান্ধবীর মন্ত্রীর কচি বান্ধবীর খাটের নিচে টাকা পাওয়া যায়, কোটি কোটি টাকা গুনতে তার মেশিন লাগে, হাত যথেষ্ট নয়, তারা বিমলবাবু, সভামঞ্চ থেকে অর্থাৎ ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা তুহিনাদি বললেন, সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে যে সরাসরি সাংবিধানিক পদ থেকে হুমকি দিচ্ছেন। বলুন বিমলবাবু। হ্যাঁ, 101 বার প্রধানমন্ত্রী যেইভাবে হুমকির রাজনীতি করে গেলেন, তো এই যে হুমকির বড়ি
বিজেপি কর্মী সমর্থকরা অ্যাকসেপ্ট করবে না বর্জন করবে বাংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, সেটা বাংলা বিরোধী বিজেপিরা যারা রয়েছে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা একটা কথাই বলছি যে বর্তমানে এমসিসি লাগু হয়ে গেছে, তো সুতরাং অবান্তর ইত্যাদি বিজেপির পক্ষ থেকে যেই সমস্ত মুখপাত্র বা ইত্যাদি দলীয় কর্মী সমর্থকরা রয়েছে, আমরা বলবো যে জাবান পে লাগাম দিয়ে ভারতবর্ষের গণতন্ত্রের ধারক বাহক ইলেকশন কমিশন কিন্তু বর্তমানে ইনফোর্সে রয়েছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস আশার আলো দেখে সাধারণ মানুষের মধ্যে দিয়ে, বিজেপিরা যেইভাবে আশার আলো দেখছিলেন বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে, সেই নামগুলো তারা জানে যে অমিত শাহ দপ্তর থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে সমস্ত কিছু তারা যেইভাবে চক্রান্ত করছিলেন, সমস্ত কিছুকে কাজে লাগিয়ে তাদের সমস্ত অস্ত্রই বিফলে চলে গেছে। সেগুলো এখন বেশ, বিমলবাবু, আমাদের সাথে আরেকজন জুড়ে গিয়েছে অতিথি। আমি পরিচয় পর্বটা সেই নিয়ে ডক্টর সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকেও স্বাগত কেটিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। বলুন বিমলবাবু। তো সেখানে দেখুন, তাদের তাদের মানে কি বলবো, যে অস্ত্রাগারে আর কোনো অস্ত্র নেই, বিজেপির অস্ত্রাগার সম্পূর্ণ মাত্রায় খালি হয়ে গেছে। এখন ওনারা গণতান্ত্রিক পথে আসবেন কিনা, পশ্চিমবঙ্গের সাথে সংস্কৃতির সাথে অ্যাডাপ্টেড করবেন কিনা, কিন্তু বলেছেন তো বিজেপি প্রধানমন্ত্রী তো বলেছেন যে যদি তারা ক্ষমতায় আসে নিরাপত্তা দেবে নারীদেরকে, কারণ এই পশ্চিমবঙ্গে নারীরা নিরাপদে নয়। শুনুন, আমাদের থেকে 100 গুণ কয়েক হাজার গুণ ডেটা আপনাদের কাছে আছে। আমরা বলবো যে বিজেপির যদি কারোর জ্ঞানের ভান্ডার কম থাকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, আমরা তাকে নলেজ করব যে ডবল ইঞ্জিন যে এই সমস্ত জায়গাতে বিজেপি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ডাইরেক্ট রয়েছেন ভগবান রামের নামে। আজকে ভগবান রামকে যেইভাবে কুলসিত করছেন রাম রাজ্যের নাম করে, তারা সেই ডেটাগুলো পেয়ে যাবে। আজকে এনসিএফ রিপোর্ট কি বলছে, তো আমাদের কিছু বলার দরকার নেই, কিন্তু চামড়ার মুখ থাকলে সবাই সমস্ত কিছু বলতে পারে। কিন্তু আমরা বেশ বিমলবাবু আসবো। আসবাবু, দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 6,44,52,609 জন ভোটার তারা ভোটদান করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম পর্যায়ে যে উত্তপ্ত জায়গাগুলো অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোকে সত্যি কি আরো এক্সট্রা এফোর্ট বা এক্সট্রা নিরাপত্তা দিয়ে কি রাখা অত্যন্ত জরুরি? কারণ আমরা দেখেছি বিগত দিনে আমরা কালীগঞ্জে দেখেছিলাম উপনির্বাচনে সামান্য কিভাবে বোমাবাজি হয়েছে, তাতে এক ফুটফুটে শিশু তার মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘটনাগুলো দেখে কি আরো জোরদার নিরাপত্তা জারি করা হবে স্পর্শকাতর এলাকাগুলোতে? আসফাক বাবু, দেখুন, পশ্চিমবঙ্গে সবসময় অশান্তির আবহ আমরা দেখেছি। ভোট আসলেই এই সব দেখা যায় এবং দুষ্কৃতীদের তারা বেড়ে যায় এবং এর দায়ী হচ্ছে টিএমসি। কিন্তু এখন কেন্দ্রীয় বাহিনী যদি মোতায়েন হয়, তো প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী বা ইলেকশন কমিশন এই সব কিছু নির্ভর করছে শান্তি থাকবে কি অশান্তি হবে, এই সব কিছুটাই নির্ভর করছে কিন্তু ইলেকশন কমিশনের নিরপেক্ষতার উপর। যদি ইলেকশন কমিশন নিরপেক্ষ থাকে, ইলেকশন কমিশনের যদি কেন্দ্র বাহিনী সঠিকভাবে মোতায়েন করে, তাহলে অশান্তি হবে না, অশান্তিকে ঠেকাতে পারবে। আর যদি ইলেকশন কমিশন নিরপেক্ষতা ছেড়ে দেয় তাহলে তো কিছু করার নেই। এটা সম্পূর্ণ নির্ভর করছে ইলেকশন কমিশনের উপর। কিন্তু আমাদের আশা নেই ইলেকশন কমিশনের উপর। এখন আমাদের জাতীয় কংগ্রেসের চিন্তা একটার জায়গাতে আছে যে এত মানুষ, এত লক্ষ লক্ষ মানুষ, তাদের যে নাম তারা ভোট দিতে পারবে না, এটা কি সিচুয়েশনে ফেলে দেওয়া হয়েছে। মানে এটা তো একটা নর্মাল একটা প্রসিডিওর হওয়ার কথা ছিল। ইন্টেনসিভ রিভিশন, এটা স্পেশাল এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আর এখানে একটা আন্ডার কোট আনকোট আন্ডার অ্যাডজুডিকেশন শব্দ নিয়ে এসে এবং বা লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এসে, কারণ এটার মাধ্যমে কি করে ভোটারদের বঞ্চিত রাখতে হবে। তাই আমাদের স্পষ্ট দাবি যে আগে মানুষের যে ভোট দিতে পারবে কিনা তার অধিকার সুনিশ্চিত করা হোক। 23শে এপ্রিলের আগে সমস্ত ভোটারদের নাম, যাদের এডুকেশন আছে তাদের রিলিজ করা হোক, ইনক্লুড করা হোক। নাহলে তো অনেকেই আমরা দেখছি, সেটা শাসক দলের হোক বা আমি বিজেপির মুখপাত্রকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি মেনে নেবেন যে এত বাঙালি তারা ভোট দিতে পারবেন না? কেন? লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর কখনো টেগোর, এইটাই লজিক্যাল ডিসক্রিপেন্সি।
বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। ব্যানার্জি, এটাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। কারো ছোটা সন্তান ছিল, এটাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানে কি চলবে? আপনাদের দাবিটা কি আমি জানতে চাই। আমরা জাতীয় কংগ্রেস সুস্পষ্ট দাবি জানাচ্ছি যে 23শে এপ্রিলের আগে সমস্ত লক্ষ লক্ষ মানুষ, এই 4 মিলিয়ন পিপল, এদের দায়িত্বটা কে নেবে? ইলেকশন কমিশন তাদের ফান্ডামেন্টাল রাইটটা কি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছেন না? সুপ্রিম কোর্টের দায়িত্ব ছিল, বা সুপ্রিম কোর্টেরও দায়িত্ব ছিলেন যে ফান্ডামেন্টাল রাইটটা এনশিওর করা। কিন্তু দুঃখের বিষয় হয়ে যাচ্ছে যে মানে কি বলবো, ধৃতরাষ্ট্র হয়ে যাচ্ছেন সবাই। মানে বলতে বাধ্য হচ্ছি, এইসব বলা ঠিক না, কিন্তু ধৃতরাষ্ট্রের কাজ করছে। সবাই সবকিছু জানে, কিন্তু সবার সামনে সংবিধানের অধিকারকে ছিন্ন বিচ্ছিন্ন বাবু, করে আজ তো দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তিনি জানিয়ে দিয়েছেন কোনো অবৈধ ভোটার ভোট দিতে পারবেন না, শুধুমাত্র বৈধ ভোটাররাই ভোট দিতে পারবেন। তো ওনার ডেডলাইন দেওয়া উচিত ছিল কবে। এই আন্ডার এডুকেশন লোকগুলো এরা তো সবাই বৈধ ভোটার। ম্যাপিং আনম্যাপিং তো মেপিং ভোটার। তো ম্যাপ যারা আছে, ইলেকশন কমিশন আগেই বলেছিল যে 2002 সালে যাদের নাম আছে তাদের তাদের হবে না, তাদের ম্যাপ হয়ে গেছে। তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে কি তাদের ভোটাধিকারকে ধ্বংস করে দেওয়া হবে? তাদের ভোটাধিকার নষ্ট করে দেওয়া হবে? বিজেপির মুখপাত্র কি চাইছেন? যে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালিরা কি ভোট দেবে না? কি চাইছেন? বাংলার কথা বলবেন। বা বিজেপির মুখপাত্র বলছিলেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় ভাওতাবাজি, মোদিজি যেমন জুমলা দিয়ে গেলেন এখানে ওখানে, এই সব ঘটনা। তো আমি জিজ্ঞেস করতে চাই, বাঙালির অধিকার নিয়ে ফান্ডামেন্টাল রাইটস বিজেপির কি অবস্থান? ইলেকশন কমিশন খুব খুশি হচ্ছেন যে ইলেকশন কমিশন সুকান্ত বাবুর কাছে যাবো। বেশ, আমাদের তারাই করছে। বেশ সুকান্ত বাবু, দেখুন আমরা 2021 2024-এ দেখেছি 2021-এ 8 দফায় ভোট হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এ বিধানসভা নির্বাচন হবে 2 দফায়। আমরা সে 8 দফা 7 দফায় সেখানে আমরা দেখেছি ভোট হিংসা থেকে শুরু করে কিভাবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এবারে 2 দফায় করে কি সত্যি সেই হিংসাত্মক পরিস্থিতি কিছুটা এড়ানো যাবে সুকান্ত বাবু? এটা বলা বড্ড মুশকিল, কারণ প্রথম তো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে কলকাতায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে। তারাই কিন্তু মূলত এই দাবিটা রেখেছিল। এই দাবিটা কিন্তু তাদের থেকে এসছে হয় 1 দফা বা 2 দফায় করতে, কিন্তু ঢাল নাই তরোয়াল নাই, নিধিরাম সর্দারের মতো অবস্থা নির্বাচন কমিশনের। কারণ কেন্দ্রীয় বাহিনী যে পরিমাণ থাকবে তাতে কি শীতলকুচিতে গুলি চললে বা যদি ভাটপাড়ায় গুলি চলে বা ডায়মন্ড হারবারে গুলি চলে, সঙ্গে সঙ্গে কি পারবে কেন্দ্রীয় বাহিনীর সম্পূর্ণ রুট মার্চ, এরিয়া ডোমিনেশন পুরোটা কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঠিক করে দেয় না। সুতরাং মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে এর মধ্যেই রাজনৈতিক দলগুলো বসবে। কিন্তু আমার শঙ্কা থেকে যাচ্ছে যে এই সুকান্ত বাবু, আমরা তো দেখলাম পশ্চিমবঙ্গে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে তাও কিন্তু বিশৃঙ্খল ঘটনা আমরা গতকালকে দেখেছি। বলুন সুকান্ত বাবু। দেখো, এটা অনেকেই প্রশ্ন করছে, কিন্তু গিরিশ পার্কে কি হবে? হট করে শশী পাজার বাড়িতে, মন্ত্রীর বাড়িতে কে ইট পাটকেল ছুটবে? আবার বিজেপি বলছে যে তাদের দিকে ছোড়া হয়েছে। এটার জন্য কেন্দ্রীয় বাহিনী নয়, কেন্দ্রীয় বাহিনী সুস্পষ্টভাবে রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারছে কিনা। এবারে এটা করার দায়িত্বটা পুরোপুরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নয়, তোমায় বুঝতে হবে। এখন সমস্যাটা হচ্ছে আদৌ যদি এই ধরনের ঘটনা ভাটপাড়া সহ শীতলকুচি দিনহাটায় ঘটে, সেটা কি পারা যাবে? কারণ অনেকগুলো দফা হলে কি সুবিধে যে ধরো কেন্দ্রীয় বাহিনী বা মানে অন্যান্য অবজারভারদের তাদের অন্য জায়গায় পাঠানো যেত, কিন্তু এখন তো 2 দফায় হচ্ছে। তো এত বড় কর্মযোগ্যতা অনেক বড় বেড়ে গেল। আবারও বলছি, নির্বাচন কমিশন অনেকটা বড় রিস্ক নিল। এই রিস্কটা একদিকে ভালো, খরচ কমে গেল। কারণ দেখো, যত বেশি দফায় হবে আমাদের ট্যাক্স পেয়ারদের মানিগুলোই নষ্ট হবে, কিন্তু প্রচুর মানুষের জীবন তো গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা অবস্থা যেখানে তলানিতে পৌঁছে গেছে, এটা তো মানতেই হবে, অ্যাডমিট করতে হবে। সেখানে ইমামদের আর ডিএ দিয়ে যদি সবকিছুই হয়ে যায় সেটা তো নয়। ভোটদাতারা যদি ভোট দিতে পারে, এবং আরেকটি ঘটনা, যে যারা বিচারাধীন ভোটার, যে 60 লক্ষ, তাদের কি আদৌ তাদের মধ্যে থেকে কতজন বৈধ ভোটার ভোট দিতে পারবে? এটাই এখন বড় প্রশ্ন সুকান্ত বাবু। আমরা প্রথমে শুনবো ইলেকশন কমিশন নিয়ে কুণাল ঘোষ ঠিক কি বক্তব্য দিয়েছেন, শুনুন। আমরা নিরপেক্ষ থাকার নির্দেশ দিচ্ছি, কমিশন নিজেই তো বিজেপির দল না।
তো কমিশন নিজে আগাগোড়া এসআইআর পদ্ধতিটায় তারা নিরপেক্ষ রইলেন না, এখন তারা নিরপেক্ষতার পরামর্শ দিচ্ছেন। কমিশন বলছে আমরা নিরপেক্ষতাকে নির্দেশ দিচ্ছি, কমিশন নিজেই তো বিজেপির দলদাস। তো কমিশন নিজে আগাগোড়া এসআইআর পদ্ধতিটায় তারা নিরপেক্ষ রইলেন না, এখন তারা নিরপেক্ষতার পরামর্শ দিচ্ছেন। বেশ, আমি তুহিনাদের কাছে যাবো। যেমনটা কুণাল ঘোষ বললেন যে এসআইআর প্রক্রিয়ার সবাই নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখতে দেখা গেল না, এখন তারা নিরপেক্ষ থাকবেন। বলুন তুহিনাদি। প্রতিক্রিয়া জানাতে ইচ্ছা করে না, তবু আপনি প্রশ্ন করছেন, উনি একটা হাস্যকর মানে ক্যারিকেচার করেন সারাক্ষণ ধরে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে, একজন সাংবিধানিক পদে বসা মুখ্যমন্ত্রী যেখানে মানুষকে ইনস্টিগেট করেন, সংখ্যালঘু সম্প্রদায়কে কাজে লাগিয়ে তাদেরকে কি বলবো, মানে তাদেরকে উস্কানিমূলক রাজনীতির শিকার করে, আজকে 2014 থেকে কিন্তু এ রাজ্যে তৃণমূলই আছে। তো এখন দেখা যাচ্ছে এই তৃণমূলের রাজ্যেই কিন্তু মুসলমানের হাতে মুসলমান মরছে, সব জেলে। এটা আমাদের রাজ্য সভাপতি অনেক জায়গায় বিবৃতি দিয়েছেন, মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য। আর এটা সত্যি, বাস্তবে আমরাও দেখলাম যে ওনার বক্তব্যের পর আমরা আরো বেশি ফোকাস করলাম বিষয়টার উপর, যে জেলে গিয়ে দেখুন সব থেকে বেশি মুসলমান ক্রিমিনাল আছে। আপনি হাসপাতালগুলোয় গিয়ে দেখুন মুসলমানরা চারিদিকে বসে আছে, তাদের চিকিৎসা। কোন মুসলমান মন্ত্রী এ রাজ্যে বা নেতা আপনি বলতে পারবেন যে মাদ্রাসায় গিয়ে তারা শিক্ষা দীক্ষা নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে? এসব কিছু নেই। আর এরা সাংবিধানিক পদে বসে দ্রৌপদী মুর্মুর মতো একজন আদিবাসী জনজাতি মহিলাকে অপমান করছে, প্রোটোকলের বাইরে, তাকে সিস্টেমের বাইরে পাঠিয়ে দিচ্ছে, তাকে যাচ্ছে তাই ভাবে রাজ্য থেকে অপমান করে তাড়িয়ে দেওয়ার মতো তার অবস্থা। তিনি তার অ্যাপয়েন্টমেন্ট দিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এর আগেও বিএলএ ছিলেন একজন আমাদের আদিবাসী মহিলা, তাকেও মারা হয়েছে এইরকমই সংখ্যালঘু একজনকে ইনস্টিগেট করে। কিন্তু তুহিনাদি, নির্বাচন কমিশন যদি সত্যি নিরপেক্ষ থাকে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে বিচার বিবেচনাধীন যে নামগুলো রয়েছে তারা কি ভোটটা দিতে পারবেন না? এই মুহূর্তে তো তাদের মনে প্রশ্নটাই উঠছে। আমাদেরও ভারতীয় জনতা পার্টিও একই দাবি করে এবং একই স্ট্যান্ডিং পয়েন্টে আছে। যতক্ষণ না বিচারাধীন যে সমস্ত নাম আছে তাদের সুষ্ঠুভাবে, যারা বৈধতা প্রমাণ করতে পারবে নিজেদের, সেই বৈধতা প্রমাণের পর তারা যদি ভোটার লিস্টের অন্তর্ভুক্ত হয় এবং সঠিকভাবে সব বিষয়টা প্রক্রিয়াটা মেটে, তবেই কিন্তু আমরা ভোট হতে দেব। আদারওয়াইজ আমরাও কিন্তু শুনানির বিচারাধীন যে সমস্ত লিস্ট আছে, যে সমস্ত নামের লিস্ট আছে, যে সংখ্যাটা আছে, সেটা না হওয়া পর্যন্ত আমাদেরও দাবি থাকবে যে এই এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে রূপায়ণ করার। আমরা শুরু থেকে এটা বলে এসেছি, বৈধ ভোটাররা যেন বাদ না যায়, অবৈধ ভোটাররা যেন না থাকে। এটাই আমাদের লাস্ট এবং আজকের ডেটেও একই স্ট্যান্ডিং পয়েন্ট। কিন্তু তৃণমূল কংগ্রেস তো বারবার অভিযোগ করেছে যে বিজেপির দালাল হয়ে নির্বাচন কমিশন কাজ করছে। দেখুন, নির্বাচন কমিশন তো আর বিজেপির দালাল বললে বিজেপির দালাল হয়ে যাবে না। বিজেপি একটা রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস যেমন একটা রাজনৈতিক দল। কিন্তু হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মতো প্রতিহিংসাত্মক বা সংবিধান বিরোধী কাজকর্মের সঙ্গে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয়। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হন বা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হন, আমরা সাংবিধানিক পদকে সম্মান করি এবং সাংবিধানিক পদে যে দলেরই প্রতিনিধিত্ব, আমরা সেই পদটাকে সম্মান করি, চেয়ারটাকে সম্মান করি। আমাদের রাজনৈতিক মতধারা, বিচারধারা আলাদা হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে কাউকে আমরা ব্যক্তিগত আক্রমণ। বেশ, বিমল বাবুর কাছে। বিমল বাবু, আমরা যেমন দেখেছিলাম বৈধ ভোটারের নাম বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ দিয়েছিলেন, এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনে তো নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল। এই বিচার বিবেচনাধীন যে নামগুলো রয়েছে, আবার কি তৃণমূল কংগ্রেসকে বড় কোনো পদক্ষেপ নিতে দেখা যাবে? বিমল বাবু। বিমল বাবু শোনা যাচ্ছে? বলুন। বিজেপির ম্যাডাম কিছুক্ষণ আগে বললেন যে মাদ্রাসা থেকে, হ্যাঁ বলুন। এই বিজেপির ম্যাডাম কিছুক্ষণ আগে বললেন যে মাদ্রাসা থেকে এমন কোন ভারতবর্ষে স্টুডেন্ট দেখান যে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কিছু হয়ে যেতে পেরেছে। তবে যাই হোক, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম তিনি কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন। দেখুন, বিজেপি তার এই পুরনো যে বিভিন্ন ডবল ইঞ্জিনের মধ্যে আজকে দেখুন, বাংলা তো সারা ভারতবর্ষের মধ্যে সেরা রাজ্য। তার কারণ বাংলা যেইভাবে ভারতবর্ষকে যা কিছু দিয়েছে, ভারতবর্ষের আর কোন রাজ্য ভারতবর্ষকে এত কিছু প্রোভাইড করতে পারেনি। তো সেই জায়গাটাতে বাংলা সবার আগেই থাকে। বাংলাতে হিন্দু, মুসলিম এবং এই জাতি বিদ্বেষ এই সমস্ত রাজনীতি চলে না। কিন্তু বিজেপি
পাকে যাদের জন্ম তারা এই নোংরা কথা ছাড়া অন্য কিছু বলতে পারবে না। আমরা দেখুন একটাই বলছি যে এই হিন্দু মুসলিম হলো কি না হলো এই সমস্ত দিকে আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী জনসাধারণ প্রত্যেকটা 10 কোটি 11 কোটি যা কিছু মানুষ আছে তাদের সকলের সম্পর্ক এখানে ধর্ম কোন কংগ্রেসের রাজনীতি সব ধর্ম সমন্বয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি। আমরা বিজেপির ভাষায় কথা বলবো না। দেখুন বেশ। দফা যাই হোক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনার যদি সারা বছরের পড়াশোনা যদি ঠিকঠাক থাকে তাহলে তো বেশ, আমি প্রত্যেককে স্ট্যান্ড পয়েন্ট দেবো। প্রথমে চলে যাব তুহিনাদির কাছে। তুহিনাদি, যে পশ্চিমবঙ্গে দুদফায় ভোট, এর পেছনে কি সত্যিই কোনো বড় বিশেষ কারণ রয়েছে? কি মনে করছে বিজেপি? তুহিনাদি, আপনার 1 মিনিট সময় শুরু। হ্যাঁ, দেখুন, আমি একটা জিনিস আমার মনে হয়, যদি দফাটা যত কম হবে ততই ভালো। আর এর থেকে কম তো হওয়ার ছিল না। তো যদি ধরুন 6 দফা 7 দফা 8 দফা 10 দফায় ভোট হতো, তাহলে কি হতো, রাম রহিম, রহিম থেকে যদু মধু তৈরি হয়ে তারা একটা জায়গা থেকে 3 দিন পর আরেকটা জায়গায়, 4 দিন পর আরেকটা জায়গায় গিয়ে ভোট দিতেন। এইভাবে ভুয়ো ভোট একটা তৈরি হতো, আর ভোটারদের মানে প্রকৃত ভোটারদের অধিকার লঙ্ঘিত হতো। অতএব অবশ্যই দুদফায় ভোটটা এই রাজ্যের মানুষকে অনেকটা নিশ্চিত করছে যে তারা হয়তো কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশনের যে তৎপরতা আমরা দেখছি, বা তারা যেভাবে এবারে অন্তত তারা খুব নজর দিয়েছেন এখানকার নিরাপত্তার উপর, তাতে আমার ধারণা ভোটটা খুব সুষ্ঠুভাবেই হবে। আর যিনি তৃণমূলের প্রতিনিধি আছেন উনি বলছেন পাক পাক তো পশ্চিমবঙ্গে আছেই, অবশ্যই নিশ্চয়ই। আপনারা বিজেপির ভাষায় কথা বলতে পারবেন না, কারণ আপনারা বিজেপির ভাষায় যদি কথা বলতেন তাহলে এর রাজ্যে তো মানুষ বিজেপি শাসিত রাজ্যগুলোর মতোই চাকরি, কর্মসংস্থান, মানুষের মানে এখানকার সংস্কৃতি সবকিছু মেনটেন হতো এবং সেটা মানুষ উপভোগ করতো। রাজ্যটা রসাতলে যে গেছে, তবে হ্যাঁ, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করছি প্রতিনিধি যে এই পাকেই কিন্তু বিজেপি পদ্মফুল ফোটাবে। আপনি একদম ঠিক পয়েন্টের দিকে গেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার 1 মিনিট সময় শেষ। বিমলবাবুর কাছে ওই যে দুদফায় ভোট, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি এক্সট্রা কোনো অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবে তৃণমূল কংগ্রেস? আপনার 1 মিনিট সময় শুরু, বিমল বাবু। বিমলবাবু শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন? বিমলবাবুর নেটওয়ার্ক ইস্যু করছে। আমি চলে যাবো আশফাক বাবুর কাছে। আশফাক বাবু, এই যে দুদফায় ভোট, বা এর আগে আমরা পরবর্তীতে দেখেছি কত দফায় ভোট হয়ে এসেছে দফায় দফায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে দুদফায় ভোট সত্যি শান্তিপূর্ণভাবে হবে? আর কংগ্রেসই বা কোন পথে হাঁটবে? আপনার 1 মিনিট সময় শুরু, আশফাক বাবু। যে দেখুন, আমি শেষে একটা কথাই বলতে চাইছি যে 2 দফায় ভোট হোক বা 1 দফায় ভোট হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সাংবিধানিক অধিকার আমরা সুনিশ্চিত করতে পারছি কিনা। কংগ্রেসের একটাই দাবি যে প্রতিটা ভোটার যেন ভোট দিতে পারে, তাদের সাংবিধানিক অধিকারকে হনন করা যাবে না। ভোট শুধু সংখ্যা নয়, প্রতিটি নাগরিকের সম্মান, আর সেই সম্মান রক্ষা লড়াই কংগ্রেসের রাজনীতি। সেই সম্মান রক্ষা করাই কংগ্রেসের রাজনীতি। আমরা এবং নির্ভর করছে যে শান্তিপূর্ণ হবে কিনা, এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার উপর নির্ভর করছে। আমরা আশা রাখছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ তো কোনোভাবেই থাকছে না, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই লড়াই তো লড়তে হবে। কংগ্রেস সাধারণ মানুষের জন্য লড়াই লড়বে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করে এই ইলেকশন করা যাবে না। ভোট করতে হবে, কিন্তু ভোট অধিকার প্রত্যেকটা মানুষকে দিতেই হবে, তবে এটা গণতন্ত্রের সঠিক ফেস্টিভ্যাল বা উৎসব হবে। তাহলে এটা আপনার 1 মিনিট সময় শেষ, আশফাক বাবু। বিপুল বাবুর কাছে চলে যাবো। বিপুল বাবু, আমরা দেখেছিলাম যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে বামেদেরকে দেখা গিয়েছিল বৈধ ভোটার বাঁচানোর সেই তাগিদটা। এক্ষেত্রে দাঁড়িয়ে যে বিচার বিবেচনাধীন নাম রয়েছে, এই নামগুলো নিয়ে কি আবারও পথে নামতে চলেছে বাম? আপনার 1 মিনিট সময় শুরু, বিপুল বাবু। সিপিএম পথেই আছে, এবং একজন বৈধ ভোটার ভোটার লিস্টে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত ভোট যাতে না হয় সেই প্রক্রিয়ার মধ্যে সিপিএম
রাস্তায় আছেন মানুষকে সাথে নিয়ে। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অত্যন্ত অসুখী অবস্থায় এই কারণে, তার কারণ আমরা যদি খেয়াল করি 2021 সালে যখন লক্ষ্মী ভান্ডার 500 টাকা দিয়ে মমতা ব্যানার্জি শুরু করেছিলেন, কারণ সেই সময় মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সরকারের মধ্যে অনাস্থা পোষণ করেছিল শুধুমাত্র দিদিকে বল বলে। এবং তারপরে যখন দেখলেন কাজ হচ্ছে না, 24 সালে ভোট ছিল, মাঝের 2 বছর কিছু বাড়াননি, 500 থেকে 1000 করলেন 24-এর একটা ভোট থাকার জন্য, আবার 25-এ কিছু বাড়ালেন না, 26 সালে হচ্ছে আবার একটা ভোট থাকার জন্য আবার 500 টাকা বাড়ালেন। তাতেও যখন তিনি দেখছেন যে না মানুষ তাদের পক্ষে থাকছে না, তখন তিনি যুবসাথী বলে কিছু এবং সেটি যে অগস্টে দেওয়ার কথা ছিল, তিনি দেখবেন না এপ্রিল যখন হলো না, কারণ ভোটটা ঘোষণা হয়ে যাবে, তিনি যুবসাথী করে কিছু যুবকদের আবার রাখতে চাইলেন। আসলে মমতা ব্যানার্জি এবং তার দল এটা বুঝে গেছেন যে পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছে না এবং বিজেপিকে এই কারণে চাইছে না, কারণ 77-78টা যে এমএলএ দিয়েছিল তারা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেনি। সেই কারণে আপনার 1 মিনিট সময় শেষ। আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, দেখুন রাজনৈতিক হিংসাই পরিস্থিতি বারবার লক্ষ্য করা যায়, কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন বলেছে একেবারে ওয়েবকাস্টিং লাগানো হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি যে ছাপ্পা ভোটের যে অভিযোগ বারবার উঠে আসে তা কি এড়ানো সম্ভব? আপনার 1 মিনিট সময় শুরু, সুকান্ত বাবু। আমি আবারও বলছি যে প্রস্তুতি যে সবসময় ঠিকই আছে, ওয়েবকাস্টিং থাকলে ভালো, কিন্তু আমরা রাজকুমার প্রিসাইডিং অফিসার রাজকুমারের কথা তোমার মনে আছে, তাকে কিন্তু আমরা হারিয়েছি। সুতরাং প্রিসাইডিং অফিসার থেকে অন্যান্য অফিসারদের নিরাপত্তা কোন জায়গায় থাকে আমরা সকলেই জানি। আমরা বেশি দূর যেতে হবে না, কোচবিহারের সুটকাবাড়িতে বা ওই অঞ্চলে যারা ডিউটি করেছে সকলেই জানে। তা আমি মুর্শিদাবাদের বহু অঞ্চলও রয়েছে, ভাটপাড়া রয়েছে, আমি নামগুলো কেন বলছি, শীতলকুচি রয়েছে, দিনহাটা রয়েছে, এই অঞ্চলগুলোতে নির্বাচন কমিশনকে আরো বেশি করে লক্ষ্য রাখতে হবে। শুধু লক্ষ্য নয়, কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে, কারণ এই পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর মাধ্যমে যদি ভোট করাতে হয় তাহলে সেটা ভোট হবে না, প্রহসন হবে। কারণ আমরা দেখেছি যে পুলিশের ঠিক কি কাজ। সুতরাং নির্বাচন কমিশন, তুমি যেটা বলছো 2 দফায়, অনেকেই বলছে খুব ভালো, 2 দফায় হতেই পারে, কিন্তু সেটা যদি শান্তিপূর্ণ কোনো, যেমন বিহার এখন আমাদের পথ দেখাচ্ছে। আমরা যেটা বলতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, বিহার অন্য রাজ্যে, তামিলনাড়ুতে এবার ভোট হবে, আসামে হবে, এত সমস্যা তো নেই। সুতরাং আমার মনে হয় নির্বাচন কমিশনের কাছে বড় একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ যদি পারে তাহলে নিশ্চিতভাবে রাজনৈতিক অধিকার ভোটাররা প্রয়োগ করতে পারবে বলে আমি মনে করি। বেশ, আপনার 1 মিনিট সময় শেষ, সুকান্ত বাবু। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমরা যে 1 ঘন্টা টান যে বিষয় নিয়ে আলোচনা করছি, অর্থাৎ দেখুন যে নির্ঘণ্ট ঘোষণা নিয়ে এত টানাপোড়েন ছিল, কবে ঠিক ভোট হবে, কোন তারিখ ধার্য করা হবে, সব কিন্তু ঘটনার অবসান ঘটেছে। অর্থাৎ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা এসে জানিয়ে দিয়েছে যে 23 এবং 29 এপ্রিল এই 2 দফায় ভোটের ঘোষণা হয়েছে এই রাজ্যে, অর্থাৎ বাংলায়। কারণ বাংলায় আমরা প্রতি মুহূর্তে দেখেছি এসআইআরই হোক বা অন্য কোনো কারণ, রাজনৈতিক চর্চা কিন্তু তুঙ্গে উঠেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবারে দেখার বিষয় যে সংখ্যক মানুষের, অর্থাৎ 6,44,00,000 মানুষের এই ভোট দান হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা যেভাবে এত বছরের একটি যে ধারাবাহিকতার বেসিসে চলে এসেছিল, অর্থাৎ 8 দফা 7 দফা, যে বিভিন্ন দফায় দফায় আমরা ভোট দেখেছি, এবারে দাঁড়িয়ে কিন্তু সেই দফা নেমে এসেছে 2 দফায়। এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা, তার পাশাপাশি যেসব পোলিং স্টেশন থাকবে সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা, সাধারণ মানুষ যাতে তাদের ভোটটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে দিতে পারেন সেদিকে তো নজর থাকবে। কিন্তু আখেরে দেখার বিষয় যে বিচার বিবেচনাধীন নামগুলো রয়েছে তাদের কি হবে, তাদের কি সত্যি নিষ্পত্তি হবে, তারা কি গণতন্ত্রের এই অনুষ্ঠানে সত্যি সামিল হতে পারবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই ঘুরছে। আমরা প্রত্যেকদিন আসবো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকটি বিষয়ে আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য দেব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাদের নজর রাখতে হবে কেটিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার। না, শুধু জেলা কিংবা রাজ্য নয়, এবার সময় সব গণ্ডি পেরিয়ে দেশ বিদেশের খবর তুলে ধরার। কি বলছে আন্তর্জাতিক বাজার, কোন দেশের কি পরিকল্পনা, না দেখা নয়, শব্দজালের বিভ্রান্ত নয়, সহজ ভাষায় দেশ থেকে বিদেশের খবর দেখাবো আমরা। সেই সব বিদেশ থেকে দেশ পেরিয়ে যা প্রত্যন্ত গ্রামের মানুষের ওপর ফেলে প্রভাব।